आपकी আদালতে ফিল্ম স্টার পরিণীতি চোপড়া আর রাজ্যসভার মেম্বার রাঘব চড্ঢার বিরুদ্ধে অভিযোগ হলো যে ওনারা দুজনে একে অন্যের সাথে প্রেমানা। দেখুন, আপনি নিজেই বলেছিলেন যে আমি কখনো কোনো পলিটিশিয়ানকে বিয়ে করব না। তাহলে এই নেতার সঙ্গে নীতির মিল কিভাবে হয়ে গেল? স্যার, এটা সত্যি আমি কেন বলেছিলাম? এত মিম আমার জীবনে কখনো হয়নি। যত স্যার, অ্যাকচুয়ালি আমার লাইফে পলিটিশিয়ান সম্পর্কে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা একটু আলাদাই ছিল। আমার মনে একটা ধারণা ছিল যে পলিটিশিয়ান মানে আমার বয়স সে হবে না। তো আমার মনে যে আ একটা ইমেজ ছিল আমার মাইন্ডে পলিটিশিয়ান সম্পর্কে, ও তেমনটা নয়। সেই জন্য হি ইজ ওকে। বাট একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাকে আমি বলছি। অ্যাপ্রুভ হয়ে গেলাম। সবু পাস হয়ে গেয়ার মতো। আপনি কি করে জানলেন যে এই রাঘব চাড্ডা কে, আর কোথায় ওনার সঙ্গে আলাপ হলো? ইংল্যান্ডে একটা অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছিল, যেখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল ফর আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স। আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স ইন এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম, আর পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স ও পেয়েছিল। তো যখন আমি অ্যাওয়ার্ড নিতে লন্ডন পৌঁছালাম, আমার ভাই ওখানেই পড়াশোনা করে। তো আমাকে এমনি জিজ্ঞেস করে, তুই কোনো অ্যাওয়ার্ডের জন্য এসেছিস? কি আছে? তুই কি পাচ্ছিস? এইসব ক্যাজুয়ালি জিজ্ঞেস করছিল। তো আমি এসব তখন রাঘবকে জানতাম না, কারণ আমি পলিটিক্স ফলো করতাম না। তো আমি ওকে বলি, তুই জানিস রাঘব চাড্ডা ইজ কামিং? তো আমার ভাইয়ের মুখ হা হয়ে গেল, চোখ বড় বড় করে ও বলে, রাঘব চাড্ডা ইজ কামিং। তো 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 আমি বলি, হোয়াট হ্যাপেন? তখন আমার ভাই গল্প শোনালো, আমার দুটো ভাই, আর স্পেশালি কোভিডের সময় থেকে ওরা রাঘবকে ফলো করতো, আর ওরা দুজনেই রাঘবের মানে মানে ভীষণ বড় ফ্যান। তো ওর তো বিশ্বাসই হচ্ছিল না। হি সেড, ইউ হ্যাভ টু গো অ্যান্ড মিট হিম, ইউ হ্যাভ টু গো সে হাই টু হিম। আমি বলি, ঠিক আছে। তো যখন আমি অ্যাওয়ার্ড শোতে যাই, আমি অর্গানাইজারদের রিকোয়েস্ট করি, বলি আমি অ্যাওয়ার্ড নিয়ে বেরিয়ে যাব, তবে যাওয়ার আগে ওই রাঘব চাড্ডা যে এসেছেন না, ওনাকে 2 মিনিট শুধু হাই বলবো। তো উনি বললেন, হ্যাঁ হ্যাঁ ম্যাম, অফকোর্স। তো যখন আমি বেরিয়ে যাচ্ছিলাম, অর্গানাইজাররা বলল, আমি বললাম ওনার সঙ্গে দেখা করিয়ে দিন। তো উনি বললেন, ম্যাম উনি আপনার পেছনেই বসে আছেন। তো আমি ঘুরি, আর রাঘব বসেছিল। তো আমি গেলাম ওর কাছে, আর তখন বুঝতেই পারছিলাম যে কি বলবো। হ্যালো, আই এম পরিণীতি অ্যান্ড মাই ব্রাদার্স আর বিগ ফ্যান অফ ইউ। ও ও বলে, ও হাউ সুইট, থ্যাংক ইউ। আমি বলি, এনিওয়ে উইল ক্যাচ আপ। যেমনটা আমরা সবাই সবাইকে বলি, মানে কিপ ইন টাচ, উইল ক্যাচ আপ। কেউ সত্যি সত্যি করে নাকি? তো আমি বলে দিই উইল কিপ ইন টাচ, যখন আপনি বম্বে আসবেন। বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক, আমরা কাল সকালে দেখা করে নিই। শুভ কাজে দেরি কিসের? শুভ কাজে দেরি কিসের? তো আমি ভাবলাম, আমি বললাম ওকে। পরের দিন সকালে কোনো ছেলে ডেকেছে, আমি একা তো দেখা করতে যাবই না। তো আমি 3 জন ম্যানেজারকে সঙ্গে নিয়ে যাই। আমার 3 ম্যানেজার, ওরাও অর্গানাইজারদের সঙ্গে এসেছিল। মানে এমন নয় যে আমরা কোনো ডেটে দেখা করছি, মানে 10-12 জন লোক টেবিলে বসেছিল। আমি ভাবলাম, কি অদ্ভুত, আমাকে ডাকলো অথচ গোটা টিম বাহিনী নিয়ে বসে। তবে আমি আপনাকে একটা ফিল্মি গল্প শোনাচ্ছি কি হয়েছিল। আমরা গোটা বিশ্বের গল্প করছিলাম, এদিক সেদিক। স্যার, আমি ওকে সব কথা বলি, মানে আমি মেডিটেশন করি, আমি স্কুবা ডাইভিং করি। ও বলে, হ্যাঁ আমিও মেডিটেশন করি। সব কথা বলে ফেলি। চলো ঠিক আছে। তারপর এইভাবে মোটামুটি 1 ঘন্টা কেটে গেল। সাডেনলি বলে উঠল, আরে ইয়ার, আমার না খুব খিদে পাচ্ছে, আমি খেতে যাচ্ছি। সঙ্গে সঙ্গে উঠল আর চলে গেল। তারপর প্লেট ভর্তি করে খাবার নিয়ে চলে এলো। আমি ভাবলাম, এই কি ছেলে, প্রথমবার আমরা দেখা করছি। আমরা তখন একটু মানে খেয়াল রাখি না যে নিজেকে পুরো এক্সপোজ না করি প্রথম মিটিংয়ে। আমি বলি, আরে এ তো একদম ঠিকঠাক ছেলে। তো স্যার, এবার আমার মনে হয় ফিল্মি মোমেন্ট এলো। খাবার প্লেট নিয়ে এলো আর খাওয়া শুরু। আর আমি ওকে দেখছি,
আর কথাই আছে না ফিল্মি স্টাইলে, মানে আমার মনের মধ্যে ঘন্টা বাজলো। আমি বলি আমি এই ছেলেটাকেই বিয়ে করব। আই জাস্ট ডোন্ট নো। আচ্ছা, এখন এই গল্পের টুইস্টটা হলো, যেমন আমি প্রথমে বলেছিলাম আমি ওর ব্যাপারে কিছুই জানতাম না, মানে দেখতে এত হ্যান্ডসাম, খাওয়া দাওয়ার ইন্টারেস্ট ম্যাচ হয়েছিল ততক্ষণে। তো এই মিটিং শেষ হয় আর আমি ওপর নিজের ঘরে যাই আর গুগলিং করতে শুরু করি, হু ইজ রাঘব চড্ডা, ইজ রাঘব চড্ডা ম্যারিড। তারপর মেন কোয়েশ্চেন, হোয়াট ইজ রাঘব চড্ডাস এজ? কি জানি, দেখি তো 20-25 বছরের ছেলে লাগে। আমি ভাবলাম তাহলে বড্ড ছোট হয়ে যাবে, বিয়ে করা যাবে না। কিন্তু সব আনসার ঠিকঠাক ছিল। আমি ওর ব্যাপারে অনেক কিছু পড়লাম, দেখলাম পলিটিক্সেও কি করে, মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা, এসবের জিনিসের ব্যাপারে গুগল করে আমি জেনে নিলাম, কারণ এর ব্যাপারে আমি খুবই কম তো আপনি জানতেন না রাজ্যসভার ব্যাপারে? স্যার সবার সামনে এইভাবে কথা বলছেন। না না, আমি জানতাম। গুগল থেকে জেনে নিয়েছিলেন? হ্যাঁ, গুগল জানতো। তো এনিওয়ে আমি অনেক গুগলিং করি আর ভাবলাম যে আমি একেই বিয়ে করব, একে না হলে ছাড়া আর কাউকে না। তো রাঘব, আপনি কি জানতেন এই পরিণীতি চোপড়াকে? আপনি কি জানতেন ইনি ইশকজাদের হিরোইন? আপনি কি জানতেন হাসি তো ফাসি? আমি তো জানতাম, আর আমিও ঠিক ও যখন আমাকে বলল যে সকালে দেখা করা যাক, তখন আমিও ভাবলাম সুযোগের সদ্ব্যবহার করা যাক, দেখা করে নিই। তো আমরা দেখা করি, কিন্তু তারপর থেকে আমরা ক্রমাগত দেখা করা শুরু করলাম। আর তারপর যখন ও ভারতে ফিরে এলো, ও সোজা পাঞ্জাবে এলো শুটিংয়ের জন্য। আর পাঞ্জাবে আমি কাজ করছিলাম, আমাদের সরকার রয়েছে, তো ওখানে আমরা প্রায়ই দেখা করতাম। আর তারপর আস্তে আস্তে দেখা করা চলতেই থাকে। দেখা করতেন নাকি সবার সামনে? প্রথম তো লুকিয়েই দেখা করতাম। আমার মনে আছে একবার আমি সবার আগে তো একদম গোপনে দেখা করতাম। আমার সঙ্গে যত লোকজন ছিল আমি তাদের বলি, আপনারা এই রেস্টুরেন্টে বসুন, আমার একা কারোর সঙ্গে দেখা করার আছে। আমার মনে আছে ওই সময় আমি বার্নালাতে ছিলাম, তো সবাই ভাবছে রাত 8:30টার সময় বার্নালাতে একা কোথায় যাচ্ছে। ওর শুটিং শেষ হয়েছিল, তারপর ওর সিকিউরিটি আর ইউনিটের সব লোকজনকে বলে আপনারা চলে যান, আমি একা কারোর সঙ্গে দেখা করতে যাব। ও গাড়ি করে একা চলে আসে, আর আমরাও কোনো ক্ষেতের মাঝে ঝোপঝাড়ে আরাম করে বসি। মানে আমি আমার পরিচিত একজনের গার্ডেন ছিল। এক মিনিট, নিজের চিন্তাকে পজ করো, নিজের চিন্তাকে রিমাইন্ড করো। ক্ষেতের মাঝে নয়, কারোর ঘর ছিল, তার গার্ডেনে আমরা দেখা করতাম। আশেপাশে ওনার প্রচুর ক্ষেত ছিল, আর ওখানেই ওনার গার্ডেনে দেখা করি, তারপর গল্পগুজব করি, আর তারপর এইভাবেই চলতে থাকে। আমার মনে আছে আমি একবার চমকৌর সাহেব গুরুদ্বারা যাই দর্শন করতে। হ্যাঁ, আপনাকে একটা স্টোরি শোনাচ্ছি স্যার। যখন প্রথমবার আমাদের আলাপ হয়েছিল, আমরা চণ্ডীগড়ে দেখা করেছিলাম, যখন আমরা শুটিং শেষ হয়ে গেছিল। তো আমরা দুজনে একটু ঈশ্বরে বিশ্বাস রাখি। আমি বলি আমরা যখনই অফিসিয়ালি কোথাও প্রথমবার যাব, তো আমাদের গুরুদ্বারা যাওয়া উচিত। তো ও বলে যে ঠিক আছে। তো আমরা প্ল্যান করি যে চমকৌর সাহেব যাব, কিন্তু কেউই আমাদের ব্যাপারে কিছু জানতো না। আর আমিও সেই সময় জানতাম না যে ও যখন পাঞ্জাবে যায় কে আসে কে আসে না, এসব বেশি কিছু জানতাম না, আমি সেটআপ জানতাম না। সো স্যার আমরা লুকিয়ে গেছিলাম। আজ অবধি কেউ জানে না যে ও গাড়ি থেকে নামে আর পুলিশ ওকে রিসিভ করতে আসে, আর আমি 5 মিনিট চুপচাপ গাড়িতে বসেছিলাম, আর ওরা যখন বেরিয়ে গেল আমি মাস্ক পরে মুখ ঢেকে আমিও ওই গুরুদ্বারের দিকে গেছিলাম। কিন্তু আজ অবধি কেউ জানতে পারেনি এটা। কিন্তু আমরা দুজনেই প্রণাম করি। দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট, জানি না এটা ডেট বলবো কিনা, তবে আমরা একসঙ্গেই প্রণাম করি। ও ওখানে ছিল আর আমি এখানে ছিলাম, আর এই কথাটা শুধু আমরা দুজনেই জানি। আমি এটা জানতাম যে আপনারা
ডেটিং করার জন্য মন্দির গুরুদুয়ারাতে যেতেন? আমরা হলাম স্যার, আধ্যাত্মিক ওই লোক। আমার মনে হয় স্যার এটা হলো আমাদের সৌভাগ্য যে ও যে পরিবারের ছত্রছায়ায় বড় হয়ে উঠেছে তারাও একটা আধ্যাত্মিক পরিবার। আমারও যেখানে জন্ম হয়েছে তারাও আধ্যাত্মিক পরিবার। এই জন্য আমাদের চিন্তা ভাবনাতে অনেক মিল রয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে আমরা আহ, মন্দির যাই, গুরুদুয়ারা যাই, যখনই সুযোগ পাই আর তখনই। প্রথমবার যখন প্রপোজ করলেন হ্যাঁ স্যার, আপনি তো সব জানেন। ওটা কোন গুরুদুয়ারা ছিল? তো দিস ওয়াজ আ ভেরি ফানি স্টোরি। আমি সব সময় বলি গোটা জীবন আমার ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক, সত্যি গত 2 বছরে সেটার আমি আমি ফল পেয়েছি। মানে যখন প্রথমবার পাঞ্জাবে তো শুটিং চলছিল, যখন প্রথমবার আমরা একে অপরকে বললাম যে চলো আমরা একসঙ্গে থাকবো অ্যান্ড উইল গেট ম্যারিড, লেটস ডু দিস। তো আমি ওই সময় একটা গুরুদ্বার যেতাম, আর আমি বাইরে গাড়িতে ছিলাম, আর আমার সব স্টাফদের বললাম তোমরা বাইরে ওয়েট করো, আমরা ফোনে কথা বলি। আর আমরা ডিসাইড করি যে আমরা একসঙ্গে থাকবো। অ্যান্ড স্যার, আমি বেরিয়ে গুরুদ্বারা যাই আর সবসময় প্রসাদ পাওয়া যায়। আর ওই দিন কি হলো জানি না স্যার, আমি 2 বার প্রসাদ পেলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডে আই ডিসাইডেড উইল ম্যারি। তো যাই হোক, এখন তো বিয়ে হয়ে গেছে, একসঙ্গে সময় কাটাচ্ছেন। তো এখন আপনি পরিণীতির 5টা ফিল্মের নাম বলুন। আরে বাপরে স্যার, 5টা ফিল্মের নাম জিজ্ঞাসা করার বদলে আপনি আমায় 50টা গুণ জিজ্ঞাসা করুন, সেটা বলে দেবো। ফিল্মের নাম জিজ্ঞাসা করবেন না। আমি ওটা প্রেফার করব যে আমার কিছু গুণ শুনি, তাই না? আমি চেষ্টা করছি। নাম ইশকজাদে, সেটা তো আমি এক্ষুনি আপনাকে বলবো। ऊंचाई, ऊंचाई, गोलमाल अगेन, गुलमाल अगेन, चमकीला, चमकीला, গার্ল অন দ্য ট্রেন, হুম, হাসি তো ফাসি, কেসরি। ও বাহ, এই তো হয়ে গেল 5টা। দেখুন আচ্ছা, তো আপনি এনআর পার্টির 5 জন নেতার নাম বলে দিন। হে ভগবান। এক আধটা হয়তো জানেও। অরবিন্দ কেজরিওয়াল, ঠিক বলেছি? মনীষ সিসোদিয়া, না চিটিং নয়, আমি চিটিং করি না। মনীষ সিসোদিয়া, ভগবন্ত মান, গোপাল রায়, সঞ্জয় সিং, সঞ্জয় সিং। এই তো 5টা হয়ে গেল। এই টেস্টে তো আপনারা দুজনেই পাস করে গেছেন। থ্যাংক ইউ স্যার। তো রাঘব, আরও যে অনেক পলিটিক্যাল লিডার রয়েছেন, ওনারা যেটা করেন, যেমন অখিলেশ যাদব ওনার ওয়াইফকে পার্লামেন্টে জায়গা করে দিয়েছেন, নবজোৎ সিং সিধু ওনার ওয়াইফকে এমএলএ বানিয়ে দিয়েছেন, লালুজি তো ওনার ওয়াইফকে চিফ মিনিস্টার বানিয়ে দিয়েছিলেন। আপনারও কি কিছু প্ল্যান আছে? স্যার, আমার মনে হয় যে যার যেটা কাজ সেটাই তার করা উচিত। আর যার কাজ তাকেই মানায়, অন্য কেউ করলে সেটা মানানসই হয় না। এমনিতেই আমাদের প্রফেশনে যা আমাদের কাজ, তাতে অনেক লোক অ্যাক্টিংও করেন। তো অ্যাক্টিংয়ের প্রচুর স্কোপ রয়েছে আমাদের প্রফেশনে, বিকজ যতটা ড্রামা আর যতটা অ্যাক্টিং ওদের জগতে হয়, আমার তো মনে হয় ততটাই অ্যাক্টিং আর ড্রামা আমাদের জগতেও হয়। তবে এটা ওর সিদ্ধান্ত। যদিও কখনো রাজনীতিতে আসতে চায়, তবে আমি যতদূর জানি আমার মনে হয় না যে ওর কোনো বিশেষ ইচ্ছে আছে পলিটিক্সের প্রতি। মানে এতটুকু ইচ্ছে নেই। স্যার, আমি অলরেডি হোম মিনিস্টার হয়ে গেছি তো। আরে আমার হোম মিনিস্টার তো হয়েই গেছে। তাই কিন্তু যখন আপনারা দুজন একবার র্যাম্পে নেমেছিলেন, ওই সময় অনেকগুলো কমেন্ট আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। হ্যাঁ। ওতে লেখা ছিল যে জামাইবাবু আপনি হিরো হয়ে যাবেন। ওতে লেখা ছিল আপনি কত হ্যান্ডসাম, আপনার তো ফিল্মে জায়গা হতেই পারে। হ্যাঁ। তো আপনি ওনাকে মুম্বাই নিয়ে যাবেন রোল পাইয়ে দিতে। ও, এটা তো হবে না স্যার। সিরিয়াসলি আমি আপনাকে কথা বলি, বিলিভ করুন, আমি যখন বাড়িতে থাকি, জেনুইনলি আমাদের না পলিটিক্স না ফিল্মের ব্যাপারে কোনো কথা হয়। আপনি আমাদের বাড়িতে এলে সত্যি দেখবেন আমরা কত নর্মাল, কত বোরিং কথাবার্তা বলে থাকি।
এই ওই অর্গানাইজেশন, ফ্যামিলি, আমরা এইসব নিয়েই বিজি থাকি। আমার মনে হয় না আমরা অন্য কিছু করতে পারবো। অ্যান্ড গত 12 বছরে আমরা অনেক পরিশ্রম করেছি। এখন তো সবে মজা পেতে শুরু করেছি। এখন আমাদের দুজনের ক্যারিয়ার চেঞ্জ করা একদমই উচিত কিন্তু নয়। একটা ব্যাপার রয়েছে স্যার, যে আমি যে ফিল্ডে আছি না স্যার, আমি যে প্রফেশন থেকে আসছি আর ও যে প্রফেশনে রয়েছে, দুজনের মধ্যে সিমিলারিটি প্রচুর রয়েছে। কারণ আমাদের প্রফেশনেও অ্যাক্টিং করতে হয়, ওদের প্রফেশনেও অ্যাক্টিং করতে হয়। আমাদের প্রফেশনেও পলিটিক্স করতে হয়। আমাদের প্রফেশনে রাজনীতি রয়েছে, ওদের প্রফেশনে অনেক বেশি রাজনীতি রয়েছে, যতদূর অন্তত আমি জানি। আমাদের এখানে ভোটার অর্থাৎ ভোটদাতাদের মন জয় করতে হয়, ওদের অডিয়েন্সের মন জয় করতে হয়। আমরা নির্বাচনে হয় হারি না হয় জিতি, ওদেরও ফিল্ম হয় হিট হয়, তা না হলে সেটা ফ্লপ হয়। তো সিমিলারিটি তো অনেক রয়েছে, তবে আমার মনে হয় যে আমরা আমাদের জগৎটা আলাদা করে রেখেছি অ্যান্ড অ্যাট আ পার্সোনাল লেভেল আমরা একসঙ্গে হাসি খুশি জীবনযাপন করে এগিয়ে যাব। এখন দেখুন উনি দিল্লি এসেছেন, হ্যাঁ, এখন যদি উনি বলেন যে দেখুন এখানে কত পলিউশন, আমার গলা খারাপ হয়ে গেছে, তো এটা পলিটিক্যাল প্রশ্ন হবে না পার্সোনাল? দেখুন স্যার, এটা অস্বীকার করার তো কিছু নেই যে দিল্লিতে পলিউশন রয়েছে, এবং একজন শিক্ষিত নেতা হওয়ার সূত্রে একটা নতুন পলিটিক্যাল স্টার্ট আপ করার সংকল্প আমরা নিয়েছি এই পলিউশন থেকে দিল্লির জনগণ, উত্তর ভারতের জনগণকে রেহাই পাইয়ে দেব বলে। আমরা কিছু কিছু প্রচেষ্টা এই ব্যাপারে করেছি, আর আমার মনে হয় যে আগামী 2-4 শীতের পর ও যখন দিল্লি আসবে ততক্ষণে AQI ঠিক হয়ে যাবে আর এয়ার পলিউশন। চলুন এই বাহানায় আমরাও একটু ভালো হাওয়া বাতাস আরে পাবো। ওর দৌলতে আপনিও ভালো হাওয়া বাতাস পাবেন। তবে হ্যাঁ, এয়ার পলিউশন নিয়ে আমরা গত 1-1.5 মাস ধরে অনেক আলোচনা হ্যাঁ। করছি, আরো বেশি চিন্তিত। আমার মনে হয় প্রচেষ্টা চালাচ্ছে, মানে দুটো সরকারই কাজ করছে। আর বিষয়টা রাজাতজি আমার মনে হয় গোটা উত্তর ভারতের সমস্যা। এটা কিন্তু শুধু দিল্লির সমস্যা নয়, ভাগলপুর, লখনৌ, বারাণসী, ভিমানি, ভিয়াড়ি, বিদিশা, পুরো উত্তর ভারতে এক প্রকার এয়ার পলিউশনের স্মগের একটা ছাতার মতো ঢেকে রয়েছে। এর জন্য সরকারকেও আরো না, অনেক আপনি কাজ কয়েক করতে বছর হবে। আগে বলেছিলেন যে আমরা এমন একটা সলিউশন খুঁজে পেয়েছি যেটা ঢেলে দিলে গোড়ার মধ্যে ওটা গলে যাবে। ওটা একদম সঠিক সলিউশন ছিল, কিন্তু তা দিল্লির জন্য একেবারে সঠিক ছিল। আজও আমাদের দিল্লির সরকার, দিল্লিতে যত ক্ষেত রয়েছে প্রায় 5,000 একর, এই সলিউশনের সাহায্যে ফসলের গোড়া গলিয়ে দেওয়া হচ্ছে। এই সলিউশন কিন্তু পাঞ্জাব বা হরিয়ানাতে সফল হয়নি। এর একটা কারণও আছে। হরিয়ানা আর পাঞ্জাবে যখন ধান কাটা হয়, তারপর যখন স্টাবল, যেটাকে গোড়া বলা হয়, সেটা বেঁচে গেলে তার থেকে কৃষককে 10 থেকে 12 দিনের মধ্যে রেহাই পেতে হয়। যদি 10 থেকে 12 দিনের মধ্যে সেই গোড়া তুলে ফেলা না হয়, তো তার পরের যে ফসলটা হয়, গমের পর যে ফসলটা হয়, সেটা খারাপ হয়ে যায়। এই সলিউশন দিয়ে গোড়া পচাতে অন্তত 4 সপ্তাহ লাগে। তাই 10 থেকে 12 দিনের ইমিডিয়েট সলিউশন আমাদের কৃষকদেরকে দিতে হবে, আর সেটা ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনের মাধ্যমেই হোক বা হ্যাপি সিডার মেশিনের মাধ্যমেই হোক, অন্য যেভাবেই হোক। তবে এই বছর আমি যে রিপোর্ট পেয়েছি, স্টাডি যা বলছে, পাঞ্জাবে 70% কম হয়েছে স্টাবল বার্নিং, মানে গোড়া পোড়ানোর ঘটনা কম দেখা গেছে। প্রচেষ্টা চলছে আর সব সরকার মিলেজুলে চেষ্টা করছে। তো পরিণীতিজি, আপনি রাঘবজিকে বলেননি যতদিন পলিউশন রয়েছে ততদিন মুম্বাইতে এসে থেকে যাও? স্যার, মুম্বাইতেও অনেক পলিউশন রয়েছে। সব জায়গায় অনেক পলিউশন হয়ে গেছে। আমরা জেনুইনলি যেমনটা ও বলছিল, এটা আরো এখন দিল্লির সমস্যা নেই। আমরা বম্বেতেই কথা বলি। বম্বে যেটা কোস্টাল সিটি, যেখানে এত ফ্রেশ এয়ার আসা দরকার, আমরা এখন সেটা নিয়ে কোনো সলিউশন নিয়ে আসতে পারিনি। অ্যান্ড ফর্চুনেটলি ইট ইজ বিকজ আমাদের সমস্ত সিটিজেনদের অ্যাকশন নিতে, শুধু গভর্নমেন্টের কাজ নয়, প্রত্যেক সিটিজেনকে অ্যাকশন নিতে হবে। আমাদের অভ্যেস বদলাতে হবে। যে যে জিনিসগুলো থেকে পলিউশন হচ্ছে, সেই অভ্যেস বদলাতে হবে আমাদের, তবেই এই সলিউশন পাওয়া যাবে। একটাই সলিউশন আপনার কাছে আছে, হ্যাঁ। যে দিদি আর জামাইবাবুর কাছে চলে যান, ওখানে তো পলিউশন নেই। না, আমি তো এখন রাঘবের সঙ্গে থাকবো, আর আমি হিন্দুস্তান ছাড়বো না, আমি অন্য কোথাও আমাকেও যাবো। সঙ্গে নিয়ে যেতে পারো। কখনো না। জনগণের মধ্যে থেকে একটা দুটো প্রশ্ন নিতে পারি? আপনাদের দুজনের মধ্যে সবচেয়ে লেজি কে? লেজি? আমি সবচেয়ে বেশি ঝগড়া কে করে? আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি লেজি আমি, কারণ আমি ওর থেকে পরিশ্রমী মানুষ আমি আজ অবধি দেখিনি। আমি
আমি সত্যি ভাবতাম যে আমি অনেক বেশি পরিশ্রমী। তারপরে আমার রাঘবের সঙ্গে আলাপ। আর রাঘব নিজের ফ্যামিলি টাইমকে, নিজের বার্থডে পার্টিকে, কোনো জিনিসকে এত ইম্পর্টেন্স দেয় না যদি ওর কোনো কাজ থাকে। ইনফ্যাক্ট আমাদের মধ্যে সবচেয়ে বেশি কমপ্লেন এটা হয় যে তুমি বড্ড বেশি কাজ করো, আমাদেরকেও টাইম দাও। ঝগড়া কি করে? দেখুন, আমি আপনাকে বলছি বিয়ে তুমি জিনিসটা আসলে একদম মিথ্যে বলবে না, সত্যি না কথা না বলো। দেখুন, বিয়ে জিনিসটা এমন একটা বন্ধন যাতে একজন ব্যক্তি সবসময় ঠিক হন আর দ্বিতীয় ব্যক্তি সবসময় স্বামী হন। তো তো এই ধরনের প্রশ্ন করবেন না। আর সময়ের ব্যাপারে যদি বলি, যদি সময় দিই তাহলে সব ঠিক আছে, অনেক ভালোবাসা পাই। আর যদি সময় না দিই তাহলে আমাদের সম্পর্কও সেই রকম হয়ে যায় যেমন সরকার আর বিরোধী পক্ষের হয়, যেখানে সরকার সবসময় ও আর আমি হলাম বিরোধী পক্ষ। আচ্ছা, আপনার কি মনে হয় না যে ফিল্মের রোলের জন্য ইনি পুরো কোয়ালিফাই করবেন? স্যার, ডায়লগ রাইটার্স আমরা বম্বেতে খুঁজছি, তো একটা জব আমি দেবো ভাবছি। আর যখন স্কুলে পড়তেন তখন উনি নাটকে অংশ নিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমিও জানতাম না। সুভাষচন্দ্র বোস হয়েছিলেন তাতে। রিয়েলি? হ্যাঁ হ্যাঁ। এটা তো আমিও জানতাম না স্যার। আর আমার ডায়লগ ছিল, तुम मुझे खून दो मैं तुम्हें आजादी दूंगी। ও রিয়েলি স্যার, দেখুন আমাদের এখনো কত মিল রয়েছে। আমিও স্কুলে অনেক নাটক করতাম। আর ওনার ডায়লগ আমি শুনেছিলাম যে कि हाथ मत लगाना नहीं तो गोली मार गोली दूंगा। नहीं तो गोली मार दूंगा। আরো একটা প্রশ্ন, আপনাদের দুজনের মধ্যে বেশি রিলিজিয়াস কে, আর আপনারা শ্রী রামচন্দ্রের দর্শন করতে অযোধ্যা কবে যাচ্ছেন? ও, বহুত যাওয়ার ইচ্ছা আছে, তাই না আমাদের? রিলিজিয়াস আমার মনে হয় যে আমরা দুজনেই। আর আমার মনে হয় এটা আমাদের আধ্যাত্মিকতা আর যে একটা রিলিজিয়াস আউটলুক আছে সেটা খুবই পার্সোনাল একটা জিনিস, তবে আমরা দুজনেই সেটা খুব মানি। যেমন আমি খুব বড় একজন শিব ভক্ত। আমার বাবা গত 40 বছর ধরে রোজ সকালে যখন বাইরে বেরোন সবার প্রথমে শিবলিঙ্গের মাথায় জল ঢালেন। আর আমিও গত 15 বছর ধরে সকালে স্নান করে প্রথম কাজ এটাই করি, শিবলিঙ্গের মাথায় জল ঢালি। তো আমার একটা 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 আধ্যাত্মিক সাইডও রয়েছে, যেটা আমি চেষ্টা করি আমার কাছেই থাক, সবাই যেন সেটা না জানে। আর আমরা দুজনেই কিন্তু তাই। আমার ওই একই এই যে জিনিস। এই যে আমার যেমন গত মাসে জন্মদিন ছিল, তো আমরা দুজনেই বেনারসে যাই বাবা বিশ্বনাথের দর্শন করতে। আর আমরা সেখানে পুজো করি, প্রার্থনা করি, আরতি করি। তো একটা দারুণ ব্যাপার হলো যখন আপনি ভাবেন একটা বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন, কারোর সঙ্গে জীবন কাটাবেন, আপনি ভাবেন আপনার জীবনে এইসব কোনো জিনিসে পরিবর্তন আনতে হবে না তো, মানে আমাকে কোনো রকম কিছু চেঞ্জ করতে হবে না তো। কিন্তু মজার ব্যাপার হলো আমরা দুজনেই এতটাই রিলিজিয়াস, দুজনেই ঈশ্বরে বিশ্বাস করি, বিশ্বাস করি যে কখনো এই বিষয়টা দিয়ে ডিসকাস করতে হয়। তো উনি আসলে নাই, বলতে naturally চাইছিলেন যে দুজনের মধ্যে রয়েছে। আপনারা অযোধ্যাতে রামলালা। রামলালাকে হ্যাঁ, কবে খুব দেখতে শীঘ্রই যাবেন? যাবো। আমার হ্যাঁ, খুবই ইচ্ছা। খুব তাড়াতাড়ি। আমাদের তো ভীষণই ইচ্ছা। আমরা সত্যি। একবার যাওয়ার প্ল্যানও করেছিলাম, হুম। কিন্তু সেটা হয়নি, সেটা পেন্ডিং আছে। তবে আমরা অবশ্যই যাব। কিন্তু আমরা এমন একটা মানে বিশেষ করে আমি আর কি, মানে আমি ওকে এত ভালো করে জানি, মানে বিয়ের পর আরো ভালো করেই এখন জানি। আমাদের দুজনের জীবনে একটাই ফিলসফি। আমি মানে কোনো ডায়লগবাজি করছি না, তবে এটা আমি জেনুইনলি বলছি যে लल्लू करे कवलियां रब सिद्धियां पावे। যে আমরা মানুষরা তো ভুল করেই থাকি, তবে আমরা যে রাস্তাতেই হাঁটি না কেন ঈশ্বর আমাদের সঠিক রাস্তা দেখান। আর বলে না যে मेरा आपकी कृपा से सब काम हो रहा है, करते हो तुम कन्हैया, मेरा नाम हो रहा है। সেটাই হলো আমাদের জীবনের মূল মন্ত্র। রাঘব, এতে কোনো সন্দেহই নেই যে আপনার জীবনে এত সৌভাগ্য, এত কোইন্সিডেন্স, এটা তো শুধু ঈশ্বর ছাড়া আর কেউই করতে পারবে না। হ্যাঁ স্যার, একদমই একদম তাই। আমরাও এটা বিশ্বাস করি, একদম বিশ্বাস করি।